ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি নবম শ্রেণীর নতুন একটি অধ্যায়ের অঙ্ক নিয়ে। আজকে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল বলে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক আজ দেখব। দেখো, অঙ্ক দেখার আগে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলি জানতে হবে সেগুলি নিয়ে আগে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা অঙ্কে যাব। দেখো, এখানে প্রথমে লেখা আছে ত্রিভুজ ও চতুর্ভুজ, কিন্তু তোমাদের সিলেবাসে ত্রিভুজটা পরে আলোচনা করা হয়েছে। চতুর্ভুজ, বিশেষ করে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, এই দুটি চতুর্ভুজ নিয়ে অঙ্কগুলি কিন্তু তোমাদের সিলেবাসে আগে দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, এই সমস্ত শব্দগুলি আমরা আগে শিখব। যে পরিসীমা কি, ক্ষেত্রফল কি, এগুলো না জানলে কিন্তু তোমার অঙ্ক করতে প্রচুর অসুবিধা হতে পারে। তাই তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে এবং অনায়াসে তোমরা করতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, চতুর্ভুজ। চতুর্ভুজ কি? দেখো, আমরা জানি ত্রিভুজ যার তিনটি বাহু আছে তাকে বলা হয় ত্রিভুজ। তাহলে চারটি বাহু দ্বারা যদি সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্র আমরা পাই, দেখো এরকম। দেখো, এখানে একটা আমি চতুর্ভুজ নিয়েছি, এর চারটি বাহু, একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা যে সমতলিক চিত্র, এটা একটা সমতলের উপর করা হয়েছে, তাহলে এটি একটা চতুর্ভুজ। এবার দেখো, চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু থাকে, চারটি বাহু আছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। চতুর্ভুজে চারটে বাহু বলে এর নাম হয়েছে চতুর্ভুজ। চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা এবং এটা। বুঝতে পেরেছ? তাহলে চতুর্ভুজের চারটি বাহু, চারটি শীর্ষবিন্দু এবং চারটি কোণ থাকে, একটা, দুটো, তিনটে এবং চারটে। বুঝতে পেরেছ? তাহলে চতুর্ভুজের চারটি বাহু, চারটি শীর্ষবিন্দু, চারটি কর্ণ বা কোণ থাকে। এবার দেখো, আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি বলতো, আয়তক্ষেত্র। প্রথমে যে চতুর্ভুজটা নিয়ে আমরা আলোচনা করব আজ, সেটি হচ্ছে আয়তক্ষেত্র। দেখো, তোমরা মন দিয়ে দেখবে, আশা করি এই রিলেটেড তোমাদের আর কোনো সমস্যা হবে না। আয়তক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় রেক্টাঙ্গেল। ওকে, দেখো, আয়তক্ষেত্র এটা তোমরা অনেকে জানো যে আয়তক্ষেত্র কাকে বলা হয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় আয়তক্ষেত্র। দেখো, এখানে আমি একটি আয়তক্ষেত্র অঙ্কন করছি। দেখো, এটি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের, দেখো, এটা একটা চতুর্ভুজ এঁকেছে মনে করো। এটাকে আয়তক্ষেত্র কেন বলবো? সাপোজ ধরো না এটা একটা চতুর্ভুজ। এবার একে স্পেশালভাবে আলাদা করে কেন আয়তক্ষেত্র বলছি? কারণ এর বিপরীত বাহুগুলি সমান। কারণ এই বাহুটার সাথে এই বাহুটা সমান। বিপরীত বলতে থাকে উল্টো দিকে। দেখো, এই বাহুটার ঠিক উল্টো দিকে এই বাহুটা রয়েছে, আর এই বাহুটার সাথে এই বাহুটা, দেখো এর উল্টো দিকে জাস্ট এই বাহুটা রয়েছে। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা এবং এর বিপরীত বাহু হচ্ছে এটা। মানে এটার সাথে এটা সমান হয়। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা 5 সেন্টিমিটার হবে। এর মান যদি 10 হয়, তাহলে এটাও 10 হবে। মানে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। এবং প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি বা সমকোণ। প্রত্যেকটা কোণ, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি হয়। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তাকে আমরা আয়তক্ষেত্র বলব। বুঝতে পেরেছ? এবার দেখো, এই আয়তাকার, এই চ্যাপ্টারে মূলত আমরা আয়তাকার যে কোনো জমি, আয়তাকার মেঝে, আয়তাকার কোনো মাঠ, এই সমস্ত অঙ্কের আমরা পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করব। এবার আয়তক্ষেত্র, মনে করো না এইরকম শেপের একটা তোমার জমি আছে, সেই জমিটা তুমি পরিসীমা নির্ণয় করতে চাইছো, সেই জমির তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাইছো। এগুলো তো নির্ণয় করতে তুমি পারবে খুব সহজে, কিন্তু তোমাকে তো আগে জানতে হবে যে পরিসীমা বলতে আমরা কোনটা নির্ণয় করব, ক্ষেত্রফল বলতে আমরা আয়তক্ষেত্রের কোনটাকে বুঝি, সেটা তোমাকে আগে জানতে হবে। তাহলে তুমি কিন্তু খুব সহজে এটা করতে পারবে। দেখো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমাকে ইংরেজিতে বলা হয় পেরিমিটার। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে সেটাই, এই যে আয়তক্ষেত্রের চারপাশের, এই দেখো আয়তক্ষেত্রের চারপাশের সীমানাগুলির মোট যোগফলকে বলা হয় আয়তক্ষেত্রের পরিসীমা।
মনে করো নাও এই যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের চারপাশের যে সীমানা, এই যে চারপাশের সীমানা আছে, এটা চারপাশের সীমানাটাকে যদি আমি যোগ করে দিই তাহলে যে মানটা পাবো আমি, বুঝতে পেরেছো? তাহলে চারপাশের সীমানার মোট দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলা হয়? আয়তক্ষেত্রের পরিসীমা বলা হবে। বা তুমি অন্যভাবে বলতে পারো যে আয়তক্ষেত্রের চারপাশে যে 4টি দৈর্ঘ্য আছে, 1 2 3 4, এই 4টে দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলা হবে? আয়তক্ষেত্রের পরিসীমা বলা হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে আয়তক্ষেত্রের চারপাশের সীমানার মোট দৈর্ঘ্যকে, আয়তক্ষেত্রের চারপাশের সীমানার মোট দৈর্ঘ্যকে পরিসীমা বলা হয়। ওকে, অথবা তুমি এটাকে এরকমভাবে বলতে পারো যে আয়তক্ষেত্রের যে 4টি যে বাহু রয়েছে, এই 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই 4টি বাহুর দৈর্ঘ্যকে তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি আয়তক্ষেত্রের পরিসীমা পাবে। তাহলে আয়তক্ষেত্রের চারপাশের চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকেই পরিসীমা বলা হয়। তাহলে বুঝতে পারছো পরিসীমা বলতে আমরা কি বুঝি? এবার দেখো একটা এক্সাম্পল দিই তোমাকে। মনে করো নাও এটা একটা আয়তাকার জমি, তুমি মনে করো নাও এই আয়তক্ষেত্রটির বা আয়তাকার জমিটার একটা নাম দিলাম ABCD। ওকে, তাহলে তুমি মনে করো নাও এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করলে এবং এই জমিটার চারপাশ বরাবর একটা পাক খেয়ে হেঁটে আবার এই বিন্দুতে এসে পৌঁছালে। তাহলে এই জমি চারপাশে হেঁটে তুমি আবার সেই স্থানে ফিরে আসলে। তাহলে তুমি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, যে পরিমাণ পথ তুমি অতিক্রম করবে, সেটাই হচ্ছে তার পরিসীমা। এবার দেখো এই পরিসীমা কেন জানবো আমরা? পরিসীমা রিলেটেড কি কি কোয়েশ্চেন তোমাকে হতে পারে। দেখো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে একটি আয়তাকার জমির বা মাঠের এই দৈর্ঘ্যটা বলে দেবে এবং প্রস্থটা বলে দেবে। যে জিজ্ঞাসা করবে তোমাকে যে এই আয়তাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ পড়বে বা বেড়ার দৈর্ঘ্যটা কত হবে, অথবা এই যে আয়তাকার জমিটা রয়েছে এই আয়তাকার জমি চারপাশে মনে করো পাঁচিল দিতে হবে। তাহলে পাঁচিল কোন বরাবর দেবো আমরা? পাঁচিল আমরা দেবো এই পরিসীমা বরাবর, এই বরাবর পাঁচিল দিয়ে দেবো। তাহলে পাঁচিলের দৈর্ঘ্যটা কত হবে? কত মিটার বা কত সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি পাঁচিল দেবো? তাহলে পরিসীমার দৈর্ঘ্য যা হবে পাঁচিল বা বেড়ার দৈর্ঘ্য কিন্তু তাই হবে। তাহলে পাঁচিল বা বেড়া দেওয়ার যদি রিলেটেড কোনো কোয়েশ্চেন আমরা দেখতে পাই তাহলে আমরা পরিসীমা নির্ণয় করব। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে এই যে পরিসীমা, এই পরিসীমাটা আবার নির্ণয় করব কি করে দেখো, সেটা তোমাদের একটু বোঝাই আমি। মনে করো না এই যে এটাকে বলা হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটাকে বলা হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর এই যে চওড়া এখান থেকে এটাকে বলা হয় আয়তক্ষেত্রের প্রস্থ। আর আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হয়। দেখো A থেকে D, এটা যদি দৈর্ঘ্য হয় এর বিপরীত দিকে এটাও তো দৈর্ঘ্য, কারণ এটা আর এটা একই মাপের হয়, তাহলে এটা দৈর্ঘ্য হবে। ওকে, এবং এটা প্রস্থ হলে এটাও প্রস্থ হবে। দেখো এবার তুমি সাপোজ ধরে নাও এই দৈর্ঘ্যের মাপটা দেওয়া আছে কত 30, প্রস্থটা ধরে নাও সাপোজ 20। তাহলে মনে করো এই একটা আয়তাকার জমি, এর দৈর্ঘ্যটা আছে কত 30 মিটার আর প্রস্থ মনে করো নাও 20 মিটার। তাহলে এর পরিসীমাটা কত হবে? দেখো পরিসীমা মানে কি জানি? আয়তক্ষেত্রের চারপাশের সীমানার মোট দৈর্ঘ্যের সমষ্টি। এই যে সীমানার আমরা সব দৈর্ঘ্য জানি, তাহলে এটা যদি 30 হয় এর উল্টো দিকে যেটা রয়েছে বাহুটা, এটা দৈর্ঘ্য এটাও 30 হবে। এটা 20 হলে এই সাইডেরটাও কত হবে? 20 হবে। এবার যদি যোগ করা হয় তাহলে কত হবে? এখান থেকে এই বরাবর এটা হচ্ছে 30 প্লাস এখান থেকে এই বরাবর কত 20 প্লাস এখান থেকে এটা দৈর্ঘ্য কত 30 প্লাস আবার এই বরাবর এটা কত, এটা 20 হলে এটাও 20 হবে, কারণ বিপরীত বাহু এটা, তাহলে 20। তাহলে দেখো কত পাচ্ছ, 30 আর 30 কত হয় 60, আর 20 আর 20 কত হয় 40, তাহলে 60 আর 40 কত হয় 100, তাহলে 100 মিটার। বুঝতে পেরেছ? তাহলে পরিসীমা মানে কি?
বাইরের সীমানা চারপাশের সীমানার মোট দৈর্ঘ্যের যোগফলকে বা সমষ্টিকে বলা হয় কি পরিসীমা। কিন্তু কথা হচ্ছে আমরা কি বারবার এরকম দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে কি বারবার আমরা লিখে এরকমভাবে কি করব পরিসীমা নির্ণয়? না, পরিসীমা নির্ণয় করার একটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম বা একটা রাশিমালা রয়েছে। আমরা সেই রাশিমালাটা জানবো যে আয়তক্ষেত্র নির্ণয় করার জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্ম হবে বা রাশিমালা হবে, যেখানে আমি দৈর্ঘ্য প্রস্থের মান বসিয়ে দিলে সরাসরি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পাবো। এবার আমরা দেখে নেব যে এই আয়তক্ষেত্রের পরিসীমা এটা কি করে আমরা নির্ণয় করব বা আয়তক্ষেত্রের পরিসীমাটা কি করে এসেছে। দেখো এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা কি করে তৈরি করতে পারি। দেখো এটা কি একটা আয়তক্ষেত্র। ওকে, আমরা কি জানি এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটি হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে বিপরীত বাহুগুলো যেহেতু সমান হয় তাহলে এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য হবে, এবার এটা প্রস্থ হলে এটা উল্টো দিকে এটা রয়েছে এটা প্রস্থ হবে। বুঝতে পারছো? দেখো আয়তক্ষেত্রের পরিসীমা এবার আমরা নির্ণয় করব। দেখো আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা বলতে বাইরে চারপাশে যে সীমানা রয়েছে তার দৈর্ঘ্যের সমষ্টি। এই চারটে বাহুকে যদি আমরা যোগ করে দিতে পারি 1 2 3 4 তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পাবো। দেখো তুমি মনে করো প্রথমে এই বাহুটাকে যোগ করছো, এই বাহুটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দৈর্ঘ্য। প্রথমে তুমি দৈর্ঘ্য বরাবর যাবে, এই বরাবর দৈর্ঘ্যটা নেবে, তাহলে দৈর্ঘ্য প্লাস এখানে এসেছো, তারপর এখান থেকে এই বরাবর আসবে প্রস্থ, তারপরে প্লাস, কারণ সবগুলোকে যোগ করতে হয় তার জন্য যোগ চিহ্ন দিচ্ছি মাঝে, তারপর এখান থেকে এই বরাবর আবার আসবে, এটাকে তো দৈর্ঘ্য বলা হয় আবার, তাহলে দৈর্ঘ্য প্লাস, তারপরে এখান থেকে এই বরাবর প্রস্থ বরাবর আবার এসে যেখান থেকে যাত্রাটা শুরু করেছিল সেখানে আবার এসে থামবে, তাহলে আবার প্রস্থ। তাহলে দেখো আমার চারপাশের সীমানা বরাবর সব বাহুগুলো আমি যোগ করে দিয়েছি। দেখো দৈর্ঘ্য বরাবর প্রথমে, তারপরে প্রস্থ বরাবর, তারপর আবার দৈর্ঘ্য, তারপর আবার প্রস্থ, কারণ যেহেতু সবগুলোকে যোগ করলে আমি পরিসীমা যোগ করেছি। দেখো এবার এখানে দৈর্ঘ্য আছে, এখানে দৈর্ঘ্য আছে। দেখো দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যোগ করলে কত হয়? যেমন তোমাকে যদি বলা হয় এক্সের সাথে এক্স যোগ করলে কত হবে? এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে যোগ করলে দুটো এক্স হয়, 2x হয়। একই রকম হবে এখানে দৈর্ঘ্য আছে, এখানে দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য যোগ করলে কী হবে? দুটো দৈর্ঘ্য হবে, মানে 2 ইন্টু দৈর্ঘ্য হবে, এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস। আর এখানে দেখো এই একটা প্রস্থ, একটা প্রস্থ, যেমন এক্স যোগ করলে যেমন 2x হয়েছিল, প্রস্থ আর প্রস্থ যোগ করলে কী হবে? 2 ইন্টু প্রস্থ হবে। এবার দেখো সমান, এখানে দেখো 2 আছে, দেখো আমি আন্ডারলাইন করছি, এই একটা রাশিমালা, এই একটা পদ, এই একটা পদ, দুটো পদ। এই দুটো পদের মধ্যে কী আছে বলো তো? 2 কমন আছে। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা যদি আমি বাইরে কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকবে? দৈর্ঘ্য পড়ে থাকবে প্লাস। এখানে দেখো 2 ইন্টু প্রস্থ আছে, 2 তো বাইরে কমন নিয়ে নিয়েছি, এটাকে যদি ভাগ করা হয় কমনটা দিয়ে তাহলে কত পড়ে থাকবে? এখানে প্রস্থ, কী পড়ে থাকবে? প্রস্থ। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই আমরা সর্বদা মনে রাখবো যে যখনই কোনো আয়তকার চিত্রের বা আয়তকার মাঠের কোনো জমির যদি দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 30 আর প্রস্থ মনে করো 20, তাহলে তুমি সরাসরি কী করবে? এই যে আমরা স্ট্যান্ডার্ড যে ফর্মটা পেলাম এটা মনে রাখবে। তো কী করে এসছে সেটা আমি বুঝিয়েছি। তো এখানে 2 যেমন আছে রাখবে, ইন্টু দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে কোয়েশ্চেনে 30 প্লাস প্রস্থ দেখো কত 20, তুমি সরাসরি বসাবে। তাহলে 2 ইন্টু এখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে 30 আর 20 যোগ করলে কত হবে? 50। তাহলে 50 সঙ্গে যদি 2কে গুণ করা তাহলে কত হবে? 100 হবে। দেখো এটা কিন্তু আমরা 30 আর 50 ধরে কিন্তু আমরা 100 পেয়েছিলাম। তাহলে তুমি কি মনে রাখবে? আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র মনে রাখবে বা রাশিমালা মনে রাখবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝতে পেরেছো? আর এটি কী করে আসে সেটা আমি তোমাদের বোঝালাম, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা জেনে নেব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে এবার আমরা আলোচনা করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফলকে আমরা কি বলি ইংরেজিতে? এরিয়া বলি। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। ইংলিশ শব্দ 2-1 তোমাদের জানতে হবে, তাহলে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে কী বলছি? ক্ষেত্রফল বলতে বোঝানো হয়
এই যে এখানে একটা আয়তাকার চিত্র আছে বা আয়তাকার জমি রয়েছে বা আয়তাকার মাঠ রয়েছে মনে করো, এই আয়তাকার মাঠের ক্ষেত্রফল কোনটা? ক্ষেত্রফল বলতে আমরা বুঝি এই যে আয়তাকার জমিটা রয়েছে এর চারপাশের যে সীমানা বা চারটি বাহু দ্বারা যে অঞ্চলটিকে মাঝে যে অঞ্চলটিকে ও ঘিরে রেখেছে। তাহলে কোনো একটা জ্যামিতিক চিত্র তার চারপাশের যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলি দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল বা ক্ষেত্র সেটাকে বলা হয় তার ক্ষেত্রফল। তাহলে এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রটা দ্বারা চারটি বাহু দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চল মাঝে এই অঞ্চলটাকেও ঘিরে রেখেছে, তাহলে এইটুকুনি অঞ্চলকে বলা হবে কি? এটাকে বলা হবে তার ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? তাহলে ক্ষেত্রফল বলতে তোমরা কি বুঝবে? যে কোনো একটা জ্যামিতিক চিত্র, যেমন আয়তাকার চিত্র, এখানে এই আয়তাকার চিত্রটা তার চারপাশের সীমানা দ্বারা বা চারপাশের চারটি বাহু দ্বারা যে অঞ্চলটিকে বা যে ক্ষেত্রটিকে সে আবদ্ধ বা ঘিরে বা জুড়ে রয়েছে সেটাকে বলা হবে তার ক্ষেত্রফল। দেখো এই বাহুগুলো দ্বারা এই অঞ্চলটিকেও ঘিরে রেখেছে, তাহলে মাঝের এই অঞ্চলটিকে বলা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব কি করে? আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ যদি তুমি গুণ করে দাও তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র বা রাশিমালাটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমি কি লিখতে পারি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ক্ষেত্রফল সবসময় বর্গ এককে প্রকাশ করা হয়, এটা তোমরা মাথায় রাখবে। বর্গ কথাটি না লিখলে কিন্তু উত্তর লেখার সময় যদি না লিখো তাহলে কিন্তু কেটে দেবে। বর্গ একক মানে ক্ষেত্রফল তুমি যেটা পাবে তারপরে বর্গ কথাটা লিখতেই হবে। আর এককের জায়গায় কি লিখবে? এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি মিটারে থাকে তাহলে এখানে লিখবে মিটার, বর্গ মিটার হবে। এই দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এখানে সেমিতে দেওয়া থাকতো, কোয়েশ্চেনের মধ্যে সেমিতে দেওয়া থাকে, তাহলে লিখবে তুমি বর্গ সেমি। বর্গ কথাটা লিখবে, তারপরে কোয়েশ্চেনের মধ্যে যা দেওয়া থাকবে এককটা, সেই এককটা তুমি এখানে লিখে দেবে। বর্গ মিটার থাকলে বর্গ মিটার, আর যদি সেমি থাকে তাহলে বর্গ সেমি। তাহলে বুঝতে পেরেছো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এবার দেখো এই ক্ষেত্রফল আমরা কখন অ্যাপ্লাই করব? মনে করো এই একটা জমি, তোমার এই একটা আয়তাকার জমি, এই আয়তাকার জমির মাঝখানে তুমি মনে করো গরুর খাবার বা ছাগলের খাবারের জন্য মনে করো না তুমি ঘাস চাষ করেছো। তাহলে কতটা জায়গাতে তুমি ঘাস চাষ করেছো? তাহলে তুমি সেটা জানবে কী করে? একটা জমির দৈর্ঘ্য মনে করে দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর এর ভেতরে তুমি ঘাস চাষ করেছো। তাহলে কতটা জায়গার উপর তুমি ঘাস চাষ করেছো? আমরা জানি এই দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা যে অঞ্চলটাকে সে ঘিরে রেখেছে বা জুড়ে রেখেছে সেটাকে বলা হয় তার ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, মাঝের এই অঞ্চলটা বা মাঝের এই অংশটাকে দেখানোর জন্য আমরা সর্বদা ক্ষেত্রফল ব্যবহার করব। তারপরে মনে করো নাও তোমার একটা আয়তাকার মেঝে আছে, বাড়ির যে মেঝেগুলো সেগুলো সাধারণত বর্গাকার, অনেক বাড়ি বর্গাকার এবং আয়তক্ষেত্রাকার হয়। তাহলে সেই বাড়ির মেঝের যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয় বা সেই মেঝেতে তুমি মনে করো নাও টাইলস বসাবে, তাহলে সে কত মাপের টাইলস তোমার লাগবে, সেখানে কত বর্গ মিটার মাপের বা কত বর্গ সেমি মাপের তুমি টাইলস বসাবে। মনে করো না এটা একটা মেঝে, এখানে তুমি টাইলস বসাতে চাইছো, টাইলস। এবার এই টাইলস কতটা জায়গা জুড়ে বসাতে হবে তোমাকে, তাহলে তোমাকে এই ভেতরের জায়গাটাকে কী বলা হয়? ক্ষেত্রফল। তাহলে তোমাকে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বুঝতে পারছো কখন আমরা পরিসীমা আর কখন আমরা ক্ষেত্রফল করব? যখন বাইরের পাশে এই জমির চারপাশে সীমানা বাড়াবে, যখন পাঁচিল বা বেড়া দেওয়ার কথা আসবে তখন আমরা পরিসীমা, আর ভেতরে ঘাস মনে করো ঘাস চাষ করেছে, কতটা জায়গাতে চাষ করা হয়েছে, মেঝেতে টাইলস বসাতে হবে বা মেঝেতে প্লাস্টার করতে হবে, মেরামত করতে হবে, কতটা জায়গাতে, কত বর্গ মিটার জায়গাতে, কত বর্গ সেমি জায়গাতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এবং ক্ষেত্রফল নির্ণয় করা যে রাশিমালা সেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। আর ক্ষেত্রফল সর্বদা বর্গ এককে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছ? দেখো তাহলে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল এই দুটো জিনিস জানলাম। এবার দেখো আমরা যেটা জেনে নেবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো এটি একটা আয়তাকার চিত্র, মনে করো একটা আয়তাকার জমি, মনে করো না এটা একটা, মনে করো এই জমির আমি চারটি শীর্ষবিন্দুর চারটি কোণের চারটি নাম দিলাম, এ বি সি ডি। ওকে, কর্ণ কি? আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে বা যে কোনো আয়তাকার চিত্রের কর্ণ বলতে বোঝায় আয়তক্ষেত্রের বিপরীত যদি শীর্ষবিন্দুকে যদি যুক্ত করা হয়। মনে করো আয়তক্ষেত্রে এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটি একটা এবং এটি একটা, তাহলে এর উল্টো দিকে কোন শীর্ষবিন্দুটা রয়েছে? এটা রয়েছে। তাহলে এই দুটি শীর্ষবিন্দুকে যদি আমি যুক্ত করি তাহলে যেটা পাবো, যে সরলরৈখিক দূরত্বটা আমি পাবো, এই যে সরলরৈখিক দূরত্বটা আমি পেলাম, আমি যেটা কালো কালি দিয়ে টানলাম, এটাকে বলা হয় আয়তক্ষেত্রের কর্ণ। এটাকে বলা হয় আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বলতে বোঝায় আয়তক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষবিন্দুকে যুক্ত করলে যে সরলরৈখিক দূরত্বটা পাবো, যে সরলরৈখিক যে দূরত্বটা পাবো সেটাকে বলা হবে কর্ণ বা
ডায়াগোনাল বলা হবে, এটাকে ইংলিশে ডায়াগোনাল বলা হয়। ওকে, এটাকে ইংলিশে বলা হয় ডায়াগোনাল। আর তোমরা মনে রাখবে একটি আয়তাকার চিত্রে দুটি কর্ণ থাকে। যেমন এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীতে এই শীর্ষবিন্দু যোগ করলে একটা কর্ণ পেয়েছি, একই রকমভাবে বি থেকে ডি যদি আমি এরকমভাবে যুক্ত করে দিই তাহলে অপর একটি কর্ণ পাবো। বুঝতে পেরেছো? এবার দেখো এইগুলো আমি তোমাদের কেন শেখাচ্ছি, কারণ এগুলোর কিন্তু প্রচুর কাজ আছে। দেখো আমি বলছি, এটা একটা আয়তাকার চিত্র ছিল, তোমরা সর্বদা মাথায় রাখবে এইখানে যে কর্ণটা আমি এখানে টানলাম, এখানে কর্ণটা দেখো, এই কর্ণটা টানার ফলে এই কর্ণটা পুরো আয়তকার চিত্রটিকে বা আয়তাকার জমি বলো মাঠ বলো যেটাই হোক না কেন তাকে সমান দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করে দিয়েছে। আর আমরা জানি যে আয়তাকার চিত্রের বা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত হয়, 90 ডিগ্রি বা সমকোণ হয়। দেখো এখানে এই কর্ণটা টানার ফলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করে দিয়েছে, এখানে একটা এ একটা আর বাইরের এ একটা, এদিকে একটা, তাহলে দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করে। তাহলে একটি আয়তাকার চিত্রে দুটি কর্ণ থাকে এবং যদি একটা কর্ণ টানা হয় তাহলে কর্ণ টানা হলে সেই কর্ণটি পুরো আয়তাকার চিত্রটিকে সমান দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করে। এবার দেখো তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে, এটা হচ্ছে কি লম্ব সমকোণী ত্রিভুজের, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজের কি ভূমি, আর এই যে সব থেকে যে বড় বাহুটা সমকোণী ত্রিভুজে তার নাম কি অতিভুজ। দেখো এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, 90 ডিগ্রির সামনের বাহুকে বলা হয় কি অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ এটাকে বলা হয় ভূমি, আর এটি হচ্ছে লম্ব। এবার তোমাকে যদি বলা হয় যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলতে কোনটাকে বুঝি, কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা এই অতিভুজকে বুঝবো। অতিভুজের মান যদি আমরা বের করতে পারি তাহলে অতিভুজের একটা সমকোণী ত্রিভুজের বা একটি আয়তাকার চিত্রের যেটি অতিভুজ হয়, বুঝতে পেরেছো, সেটি কিন্তু কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কখন বের করতে পারবো, যদি আমি অতিভুজের মানটা জানতে পারি। তাহলে দেখো এই কর্ণের দৈর্ঘ্যটা এবার কী করে আসছে সেটা তোমাদের আমি একটু বোঝাই। দেখো আমরা কি জানি বলো তো, এই যে এখানে আমি নাম নিয়ে নিলাম, মনে করো এ বি সি ডি একটা নাম নিয়ে নিলাম, তাহলে এখানে এ বি সি অর্থাৎ এই যে এই অংশটা এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তোমরা সর্বদা মাথায় রাখবে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর যদি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের অপর যে দুই বাহু রয়েছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হয়। অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে এই অতিভুজের বর্গ করলে যা মান আসবে, এখানে লিখে বোঝাই আমি, অতিভুজ তার বর্গ করলে কি হবে, তার বর্গ এর একা মানে অতিভুজের বর্গ করলে এই ভূমির বর্গ আর লম্বের বর্গ করলে ভূমি এবং লম্বের বর্গ করার পর যোগ করলে যেটা পাবো সেটা অতিভুজের বর্গের সাথে সমান হবে। তাহলে এখানে আমি লিখব কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝতে পারছো, মানে এই লম্ব তার স্কয়ার করব এবং ভূমি তার স্কয়ার করব, এরা দুজন মিলিয়ে বর্গ করার পরে যেটা পাবো সেটা অতিভুজ একা সেটা হবে। বুঝতে পেরেছো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে জানি, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে সম্পর্ক এটা। তাহলে দেখো আমার অতিভুজ দরকার, অতিভুজ জানলে আমি কর্ণ পেয়ে যাব। তাহলে দেখো অতিভুজের জায়গায় তুমি কি লিখতে পারো, কর্ণ, কারণ অতিভুজেই কর্ণকে নির্দেশ করে। তাহলে কর্ণের স্কয়ার সমান সমান কী হবে, লম্ব। লম্ব বলতে কি, এখানে দেখো লম্ব বলতে এখানে আয়তক্ষেত্রের এই লম্ব এই বরাবর কি, এটাকে কী বলা হয় আয়তক্ষেত্রে, এটাকে বলা হয় প্রস্থ। বুঝতে পেরেছো, প্রস্থ তার স্কয়ার আছে, স্কয়ার দাও প্লাস এখানে ভূমি। ভূমি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, এখানে এটাকে বলা আয়তক্ষেত্রে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, এখানে দৈর্ঘ্য স্কয়ার লিখতে পারি ভূমির জায়গায় আমি। বোঝা গেল। তাহলে দেখো আমার শুধু কর্ণ দরকার, আমার কর্ণের স্কয়ার দরকার না। তাহলে কর্ণ, আমি যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কর্ণ সমান সমান কী হবে, এটাকে স্কয়ার তুলে দিলে ডান দিকে কী হয়ে যাবে, যে সংখ্যাটা রয়েছে সেটা বর্গমূল হয়ে যাবে, এরকম স্কয়ার হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, এটা প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্যের স্কয়ার। বুঝতে পারছো, তাহলে প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার। এবার তুমি এই দৈর্ঘ্যটাকে আগে রাখতে পারো, এখানে শুনতে একটু খারাপ লাগছে, তুমি বলবে যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্যটাকে আগে রাখবে বা প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার, এরকমভাবে মনে রাখবে। বুঝতে পেরেছো যে এটা কী করে আসছে, এটা সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু সেই সম্পর্ক থেকে আসছে এটা। দেখো তাহলে আয়তক্ষেত্রের আমরা তিনটি জিনিস জানলাম, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই তিনটি জানলে তুমি আয়তক্ষেত্রের রিলেটেড এই তিনটি সূত্র দিয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে তুমি খুব সহজেই করতে পারবে, এবং পরীক্ষার হলে তুমি যদি ভুলেও যাও তাহলে কিন্তু খুব সহজে রাশিমালাগুলোকে আবার
নিয়ে আসতে পারবে তুমি। দেখো এবার আমরা যে চতুর্ভুজটা জানবো সেটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে ইংলিশে কি বলা হয়? স্কয়ার। বর্গক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় স্কয়ার। আমি এখানে একটা চতুর্ভুজ আঁকছি। মনে করো না এটি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটাকে বর্গক্ষেত্র কখন বলবো? যদি কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহু, দেখো এখান থেকে একটা বাহু, এই বাহুটি, এটি এবং এটি এবং এটি, চারটি বাহু আছে। চারটি বাহুর দৈর্ঘ্য, কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় এবং প্রত্যেকটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, এবং প্রত্যেকটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, আমরা তবেই তাকে আমরা বর্গক্ষেত্র বলতে পারি। দেখো চারটি বাহুর দৈর্ঘ্য, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য, শুধু এই কথাটা বললে কিন্তু হবে না যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলা হয়, এটা কিন্তু পুরোপুরি ভুল। কারণ আমরা জানি রম্বস বলে যে চতুর্ভুজটা রয়েছে তার কিন্তু চারটি বাহু সমান হয়, কিন্তু রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না বা সমকোণ হয় না, কিন্তু বর্গক্ষেত্রের চারটি বাহু সমানের সাথে সাথে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, তার জন্য এটাকে বর্গক্ষেত্র বলা হয়। বুঝতে পেরেছ? এবার একই রকমভাবে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো এটা একটা বর্গক্ষেত্র। তাহলে দেখো পরিসীমা বলতে আমরা কি বুঝি সেটা তো আমরা জেনে গেছি, যে চারপাশের বাহুগুলির এই যে চারপাশের যে সীমানার যে দৈর্ঘ্য সেটাকে বলে পরিসীমা। আর ক্ষেত্রফল বলতে বোঝায় এই চারটি বাহু দ্বারা মাঝের যে অঞ্চল বা ক্ষেত্রটিকে এই ঘিরে রেখেছে, এই ফাঁকা জায়গাটাকে, ভেতরের অংশটাকে বলা কি? ক্ষেত্রফল। এবার আমরা ডাইরেক্ট বর্গক্ষেত্রের এখানে আমরা যে পরিসীমা সেটা আমরা নির্ণয় করি। দেখো কারণ ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে আমি কথা আগে বলেছি। বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা বলতে চারটি বাহুর যোগফল। আর তোমরা কি জানো বলো তো? বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, মনে করে নাও এটা হচ্ছে একটা বাহু, বর্গক্ষেত্রের এটা হচ্ছে একটা বাহু। ওকে, বাহুর মান সব এক হবে, কারণ এটা যদি এই বাহুটা মনে করে নাও এ মিটার, তাহলে এটাও বাহু হবে, এটাও এ হবে। এবার এটাও বাহু, কারণ সবই একই মাপের হয়, তাহলে এটাও এ মনে করে নাও, এটাও বাহু। আমরা কি জানি? আমরা জানি যে পরিসীমা বলতে চারটি বাহুকে যোগ করে দিলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বাহু যোগ চারটি একই মাপের বলে চারটেই বাহু হবে। এটা যদি বাহু নাম নিয়েছো তুমি, এটা যদি বাহু নাম নাও তাহলে বাকি নামগুলো বাহু হবে, কারণ এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য তাই, সব সেম। তাহলে দেখো 4 বার বাহুকে আমাকে যোগ করতে হবে, তাহলে 4 বার বাহুকে যোগ করলে তুমি কি করবে? 4 গুণ বাহু, 4 বার আছে বাহু। বুঝতে পেরেছো? তাহলে বর্গক্ষেত্রে যদি পরিসীমা নির্ণয় করতে চাই আমরা, তাহলে বারবার এরকমভাবে এটা বারবার যোগ করবো না, কারণ 4 বার একই আছে, তাহলে 4 গুণ বাহু করে দেবে। আর বাহু বলতে বর্গক্ষেত্রে যে কোনো একটা বাহুকে বোঝানো হচ্ছে, তাহলে 4 গুণ বাহু, এটি হয়ে গেল কি? বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, এবার বাহু যদি তুমি এ ধরে নাও, তাহলে কি হবে? তোমার এখানে 4 তো থাকবেই, গুণ এ, এই বাহুর জায়গায় কি হয়ে যাবে? এ হয়ে যাবে। 4 সর্বদা একই ফিক্স থাকবে, বাহুর দৈর্ঘ্য যা হবে, যদি এ থাকে তাহলে এ লিখবে, 2 থাকলে 2, 3 থাকলে 3, তাহলে 4 গুণ মনে করো এটা 2, এই বাহুটা মনে করো 2, তাহলে সব বাহুগুলো 2 হবে। তাহলে কি লিখবে তুমি? 4 গুণ 2, তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। দেখো 2 2 2 2, 4 দুগুণে 8 পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো 4 ফিক্সড থাকবে, আর বাহু যেটা হবে সেটা বাহুর জায়গায় লিখে দেবে, কোশ্চেনে যেটা বলা থাকবে বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু, এটা তোমরা শুধু মনে রাখবে যে 4 গুণ বাহু বর্গক্ষেত্রের পরিসীমা হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি সেটা আমরা জেনেছি। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যে রাশিমালাটা সেটা আমরা কি করে পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করবে? দেখো আয়তক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম তখন দৈর্ঘ্য গুণ প্রস্থ করেছিলাম। দেখো আমরা যখন আয়তক্ষেত্রে যখন ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম তখন কি লিখেছিলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখেছিলাম, তাই তো। এবার কথা হচ্ছে বর্গক্ষেত্রে তো প্রত্যেকটা বাহু সমান, তাই না? তাহলে দেখো এটা যদি বাহু হয় তাহলে বাহুর সাথে এটা হচ্ছে বাহু, তাহলে তার সাথে বাহুকেই গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ এর দুটোই সমান হয়। বর্গক্ষেত্রের এটাকে দৈর্ঘ্য, এটা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উভয়ই সমান মাপের হয়, কারণ প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে যদি দৈর্ঘ্যের জায়গায় তুমি যদি বাহু লেখো আর প্রস্থের জায়গায় তাহলে বাহু হবে, কারণ দুটোই সমান মাপের হয়।
তাহলে বাহু গুণ বাহু কি হয়? বাহু গুণ বাহু বাহু স্কোয়ার হয়। বুঝতে পেরেছ? তাহলে তুমি বাহু গুণ বাহু করতে পারো কিংবা বাহু স্কোয়ার করতে পারো। তাহলে তুমি এটাও লিখতে পারো যে বাহু গুণ বাহু অথবা বাহুর স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু গুণ বাহু অথবা বাহুর স্কোয়ার। বোঝা গেল সবার? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা জানলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানলাম। এবার আমরা যেটা জানবো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। একই রকমভাবে এই শীর্ষবিন্দু থেকে তার উল্টো দিকে তার বিপরীত দিকে যে শীর্ষবিন্দুটা রয়েছে এটাকে যদি আমি যুক্ত করি তাহলে যে সরলরেখিক দূরত্বটা পাবো আমি সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। একই রকমভাবে দেখো এই কোণটা 90 ডিগ্রি, আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মানটা আমাকে জানতে হবে, তাহলে আমি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, তাহলে তুমি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি লিখবে? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এর যে সূত্রটি হয় সেটা হচ্ছে √2 ইন্টু বাহু। ঠিক আছে, মানে বাহুর মান যেটা থাকবে তার সাথে একটা √2 গুণ করে দেবে, √2 গুণ বাহু। আর এটা কী করে আসছে সেটা একটু দেখিয়ে দিই আমি। তাহলে তোমরা মনে রাখবে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বা রাশিমালা হচ্ছে √2 গুণ বাহু। এবার এটা কী করে আসছে, ধরে নাও বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেকটা বাহু মনে করো এ করে, কারণ সব সমান হয় এ এ এ। এবার দেখো তোমরা, তাহলে এটিও এ হবে। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করলাম, এটি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার দরকার কোনটা? এটাকে কী বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলা হয় এই সম্পর্কে এদের মধ্যে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে এই দুটো বাহুর বর্গের সমষ্টি এর সাথে কী হবে? সমান হবে। তাহলে আমি এটা কি করতে পারি? তাহলে লিখবো এখানে কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার, এই বাহুটার স্কোয়ার সমান সমান কি হয়? এই বাহু এবং এই বাহু এদের স্কোয়ার বা বর্গের সাথে সমান। তাহলে এই দুটো বাহু কত করে আছে? এ আর এ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটোই এ, এটাও এ তার স্কোয়ার করবো, এটাও এ তার স্কোয়ার করবো। দেখো এই স্কোয়ারটা তুলে দেখো কী হয়ে যায়? বর্গমূল হয়ে যায়, রুট হয়ে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কি লিখতে পারো তুমি এখানে? দেখো এই রুটটা, এই স্কোয়ারটা তুলে দাও, স্কোয়ারটা তুলে দিলে দেখে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। এই রুট চিহ্নটা চলে আসলো স্কোয়ার তোলার জন্য। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান তুমি কি লিখতে পারো? দেখো রুটের ভেতরে দেখো কি আছে? এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কি হবে? 2a স্কোয়ার হয়। বুঝতে পারছো? এবার দেখো রুটের ভেতরে কোনো সংখ্যা, যে সমস্ত সংখ্যার মাথায় স্কোয়ার থাকে তারাই কিন্তু বাইরে বের হতে পারে, আর যাদের মাথায় স্কোয়ার থাকে না তারা কিন্তু রুটের ভেতরে থেকে যাবে। দেখো এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এটা বাইরে আসতে পারবে। আর রুট দেখো 2, এর মাথায় কোনো স্কোয়ার নেই, তাহলে এটা রুটের ভেতরে থেকে যাবে। তাহলে a√2, আর এ বলতে এখানে কাকে ধরেছিলাম? বাহু। তাহলে এর জায়গায় আমি বাহু লিখতে পারি। দেখো এখানে লিখতে পারি এটাকে আমি পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি। তাহলে √2 আর এর জায়গায় লিখতে পারি বাহু। তাহলে √2 গুণ বাহু। তাহলে বুঝতে পারছো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ বাহু কী করে এসছে? এইভাবে এসছে। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস তোমরা কার্যকারণ সম্পর্ক অনুসারে জানবে যে কী করে আসছে। দেখো ইউটিউবে কিন্তু অনেক তুমি ভিডিও পাবে, কোষে দেখি 15.1 নিজে করি, এগুলো কিন্তু নিয়ে অনেক ভিডিও আছে। কিন্তু তোমাকে জানতে হবে, কারণ তোমরা একাডেমিকে যেহেতু পড়ছো, কোনো চাকরি পরীক্ষার জন্য পড়ছো না যে শর্টকাটে তুমি কাজ চালিয়ে দেবে, এতে কিন্তু তোমার পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা হবে। কারণ ক্লাস 10-এ কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিয়ে অনেক অঙ্ক আছে, সেগুলো করতে তোমাদের অনেক সমস্যা হতে পারে। তাই তোমরা ডিপলি সব কিছু বুঝবে যে কী করে হয় জিনিসগুলো। ঠিক আছে, অঙ্ক তো আমরা করবই। এবার দেখো, তাহলে এতক্ষণ আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য সেগুলি কী করে আসে সেগুলো আমি বোঝালাম, এবং তোমরা কী করে সেগুলোকে কাজে লাগাবে। পরিসীমা বলতে কি বুঝি, ক্ষেত্রফল বলতে কি বুঝি। এবার দেখো আমরা চলে যাব অঙ্কে। এবার আমরা নিজে করি 15.2। দেখো নিজে করি 15.2 এর এই অঙ্কগুলি তোমরা যদি করো তাহলে তোমাদের এতক্ষণ যে শিখলে ধারণাটা সেটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো নিজে করি 15.2, নিজে করি 15.2, এটা তোমাদের পেজ নম্বর 205-এ আছে। 205। দেখো নিজে করি 15.2, এখানে 1 নম্বর অঙ্কটি বলেছে যে বর্গাকার ক্ষেত্রের, যে বর্গ ক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে।
20√2 মিটার। চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে? দেখো তার চারিধারে বর্গাকার ক্ষেত্রে চারধারে পাঁচিল দেবে। পাঁচিল তো চারধার বর্ডার বরাবর সীমানা বরাবর দেবে, তাহলে ওটাকে কি বলা হয়? পরিসীমা। তুমি পরিসীমার দৈর্ঘ্য যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে তুমি কিন্তু সেই পাঁচিলটা পরিসীমা বরাবর যেহেতু দেওয়া আছে, পরিসীমার যা মাপ হবে পাঁচিলের মাপও ঠিক তাই হবে। ওকে, দেখো কর্ণের দৈর্ঘ্য দিয়েছে এবং সেখান থেকে তোমাকে পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো 1 নম্বর অঙ্ক মনে করে নাও, এটি হচ্ছে একটা বর্গাকার জমি। ওকে, এই বর্গাকার জমির কি বলতো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো কর্ণ কিন্তু আমি বোঝালাম, এটাকে বলা হয় কর্ণ, এটাকে বলা হয় কর্ণ। এর মাপটা কিন্তু তোমাকে বলে দিয়েছে। অর্থাৎ এই বর্গাকার জমি তুমি যদি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যদি হেঁটে যাও তাহলে তুমি 20√2 মিটার কিন্তু পথ অতিক্রম করবে। অর্থাৎ এই মাপটা 20√2 মিটার কোয়েশ্চেনের মধ্যে বলা আছে। বুঝতে পেরেছ? এবার তোমাকে এখানে কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে, এই বর্গাকার জমির তুমি যদি এই চারপাশে যদি পাঁচিল দিতে চাও, পাঁচিল তো আমরা এই বরাবর দেবো, পরিসীমা বরাবর দেবো, তাই না? এই বরাবর তুমি যদি পাঁচিল দিতে চাও তাহলে এই পাঁচিলটা যে পাঁচিলটা দেবো সেই পাঁচিলটা দৈর্ঘ্য কত হবে? দেখো পুরো পরিসীমাটাকে কভার করেছে পাঁচিলটা, ঠিক আছে? এদিকে অতিরিক্ত চলে যায়নি, কোনো দিকে অতিরিক্ত চলে যায়নি, পরিসীমা বরাবরই দেবে। তাহলে এই পরিসীমা, আমরা তো পরিসীমা বের করার সূত্রটা জানি, 4 গুণ কি হয়? বাহু হয়। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে তুমি খুব সহজে বলে দিতে পারবে পরিসীমার দৈর্ঘ্য যা হবে পাঁচিলের দৈর্ঘ্য তাই হবে। কিন্তু কথা হচ্ছে আমার বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার রাশিমালাটা জানি 4 গুণ বাহু। এখানে দেখো বাহু কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও বলা নেই, এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 20√2। এখানে কি রাশিমালার মধ্যে লেখা ছিল যে 4 গুণ কর্ণের দৈর্ঘ্য? না, তাহলে এটা দিয়ে তো করা যাবে না। তাহলে যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে তোমাকে আগে বাহুটা কিন্তু নির্ণয় করে নিতে হবে, যে বাহুর দৈর্ঘ্যটা কত হবে, তার সাথে 4 তুমি গুণ করে দেবে, তাহলে পরিসীমা পাবে। আর পরিসীমা মানেই পাঁচিলের দৈর্ঘ্য হবে। বুঝতে পেরেছো? তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে বাহুর দৈর্ঘ্য তো আমি জানি না, তাহলে ধরে নেবো যে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখবে যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে আমি ধরে নিলাম যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। এবার দেখো যেহেতু আমাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ছাড়া অন্য কোনো তথ্য আমার প্রশ্নের মধ্যে দেওয়া নেই, তার মানে তোমাকে টার্গেট রাখতে হবে আমাকে এখান থেকেই যে করে হোক আমাকে বাহুটা নির্ণয় করতে হবে, তাছাড়া তো আর কোনো কাজ নেই আমার। তাহলে এখানে দেখো কর্ণের দৈর্ঘ্য দেখো দেওয়া আছে কত? 20√2। 20√2 এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে কর্ণের পরিমাপ, কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে এইদিকে যদি আমি কর্ণের মানটা লিখি তাহলে এদিকে কর্ণের দৈর্ঘ্যর সূত্রটা লিখতে হবে, যে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কী করে লিখি? এদিকে কর্ণের দৈর্ঘ্য লিখেছি, তাহলে এদিকে আমাকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণ বাহু। এটা একটু আগে আমরা জানলাম। তাহলে √2 গুণ বাহু সমান সমান কি হয়? কর্ণের দৈর্ঘ্য হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে √2 যেমন আছে রেখে দাও, গুণ। দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত? a, তাহলে বাহুর জায়গায় তুমি a লেখো, সমান এখানে কি আছে? 20√2 যেমন আছে তেমন লেখো। এবার দেখো আমার এর মান দরকার, তাহলে এটা বাম দিকে রেখে দাও, সমান। দেখো ডান দিকে আগের থেকেই 20√2 রয়েছে, আর এই √2 এর সাথে বাম দিকে গুণ আকারে ছিল, তাহলে যেগুলো ডান দিকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়, ভাগ মানে নিচে লেখা, আর √2 নিচে লিখে দাও। তাহলে এই √2 সাথে √2 কেটে দাও, তাহলে 20 পড়ে রয়েছে। তাহলে এর মানটা কত? 20। এ বলতে এখানে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য পেয়েছি, তাহলে এখানে তুমি লেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 20 মিটার। এককটা মিটারে দেওয়া ছিল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পেরেছো কত? 20 মিটার। প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি? পাঁচিলের দৈর্ঘ্য, তার মানে তোমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার রাশিমালা জানি 4 গুণ বাহু। তাহলে 4 গুণ বাহু, বাহু কত পেয়েছি আমি? 20। তাহলে 4 20 কত হলো? 80 মিটার। দেখো তাহলে পরিসীমা এই পুরো বাইরের যে পরিসীমাটা সেটা পেয়েছে কত? 80 মিটার। তার মানে এই বরাবরই তো পাঁচিলটা দেওয়া হবে, তাহলে পাঁচিলটা তো এই মাপেরই হবে, তাহলে 80 মিটার। তাহলে বর্গাকার জমির চারপাশে পাঁচিল দিতে কত মিটার পাঁচিল লাগবে? 80 মিটার। তোমরা এখানে তাহলে লিখে নেবে। বুঝতে পেরেছো? দেখো যেগুলো না হলে চলবে না, যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো কিন্তু আমরা আগে বুঝেছি। দেখো
এগুলো না জানলে কিন্তু অঙ্কটা হবে না, সূত্র তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো 2 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমি আছে একটা। দেখো আগে একটা বর্গাক্ষেত্রাকার জমি, বর্গাক্ষেত্রাকার জমি বললে বর্গাকার জমির যে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণদৈর্ঘ্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হবে। কারণ বর্গক্ষেত্রের মতো দেখতে জমি মানে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, পরিসীমা হয় সেগুলো ব্যবহার করতে হবে। আর আয়তাকার জমি বলতে বোঝাবে আয়তক্ষেত্রাকার জমি, আয়তক্ষেত্রাকার মাঠ বললে আয়তক্ষেত্রে পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য যেগুলো আমরা জেনেছি সেই সূত্রগুলো বা সেই রাশিমালাগুলো দিয়ে তখন অঙ্ক আমাকে করতে হবে। দেখো প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমি, তাহলে মনে করো নাও এখানে এটি হচ্ছে একটা প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমি। ওকে, এটা হচ্ছে প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমি। এই জমির বাইরের চারধারে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। ওকে, তাহলে এই জমিটার বাইরের চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। মনে করো নাও এটি হচ্ছে নীল কালি দিয়ে যেটা আমি ড্রয়িংটা করলাম সেটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে পুরো রাস্তা সমেত জমি, পুরোটা হচ্ছে রাস্তা সমেত জমি। আর যে লাল কালি দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে অরিজিনাল যে জমিটা প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমি, সেটা হচ্ছে এটা হচ্ছে জমি আর এটা হচ্ছে রাস্তাটা। আর পুরো বাইরেটা হচ্ছে রাস্তা সমেত জমি, মানে রাস্তাকে নিয়ে তাদের যে জমিটা সেটা 5 মিটার চওড়া রাস্তা। অর্থাৎ এই যে জমি এখান থেকে এই যে রাস্তা এটা হচ্ছে 5 মিটার, সব দিকে 5 মিটার করে। ওকে, 5 মিটার করে চওড়া, 5 মিটার করে চওড়া রাস্তা আছে। এবং এখানে বলে দেওয়া হয়েছে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে, দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু ডেকামিটারে দেওয়া আছে। দৈর্ঘ্যটা হচ্ছে কত 2.5 ডেকামিটারে দেওয়া আছে, ডেকামিটার। আর প্রস্থ আছে 1.7 ডেকামিটার। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ ডেকামিটারে দেওয়া আছে, তোমাকে এখানে নির্ণয় করতে হবে কি প্রতি মিটারে 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারধারে বেড়া দেবে। রাস্তার বাইরে চারধারে বেড়া দেবে। রাস্তার বাইরে চারধারে কোনটা, এটা তো জমি, রাস্তার চারধারে এটা রাস্তা, রাস্তার বাইরে চারধারে বলতে এই যে এটা, যেটা আমি এখন লাল কালি দিয়ে মার্ক করছি, এই বরাবর বেড়াটা দিতে চাইছে, বুঝতে পারছো? এই বরাবর রাস্তার বাইরে চারদিকে, রাস্তা তো এটা, তার বাইরে কোনটা হবে, এটা হবে, তাহলে এই বরাবর বেড়া দেবে এরকমভাবে। ওকে, এই বরাবর বেড়া দিতে 18 টাকা মিটারে কত টাকা খরচ পড়বে সেটা আমরা পরে আসছি, আগে এর পরিসীমাটা বের করতে হবে। কারণ বেড়া দিয়ে আর প্রশ্ন আসলে আমাকে পরিসীমাটা বের করতে হবে, এর পরিসীমাটা বের করতে হবে। এবার এটা যদি আমি পরিসীমা বের করতে চাই, কিন্তু এর দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কী হয়, আয়তক্ষেত্রে পরিসীমা হয়। এর দৈর্ঘ্য আমরা জানি না, এর প্রস্থ জানি না, কিন্তু ভেতরে যে লাল কালি দিয়ে যেটা রয়েছে অরিজিনাল জমিটা তার দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, এবং রাস্তাটা কতটা চওড়া সেটা জানি। এবার দেখো তোমরা কি করবে, এখানে এককগুলোকে সবার আগে সেম করো। দৈর্ঘ্য প্রস্থটা ডেকামিটার আছে, এটাকে মিটার করে নাও। দেখো আমরা কি জানি, কিলো, দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি আর মিলি। ডেসি, সেন্টি আর মিলি, এগুলো তোমার মেট্রিক পদ্ধতিতে পড়েছো। দেখো ডেকাতে দেওয়া আছে, এই যে ডেকাতে দেওয়া আছে, ডেকাতে মান দেওয়া আছে, আমি মিটারে নিয়ে যাবো। দেখো ডেকার পাশে কি আছে, মিটার লেখা আছে, তাহলে ডেকা থেকে মিটার কোন দিকে আছে, ডান দিকে আছে, তাহলে একটা ঘর, এখান থেকে একটা ঘরের গ্যাপ, একটা ঘর মানে কত 10, তাহলে ডান দিকে গেলে তো গুণ করতে হবে, 10 গুণ করতে হবে। তাহলে ডেকা মিটারকে মিটার করতে হলে কী হতো, 10 দিয়ে গুণ করবে, তাহলে 2.5-এর সাথে 10কে গুণ করলে কী হবে, তাহলে এটা 25 হয়ে যাবে, কারণ 1 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে 25 মিটার হয়ে যাবে দৈর্ঘ্যটা। আর প্রস্থটা কত হয়ে যাবে, 1.7 ডেকা মিটার ছিল, এর সাথে 10 গুণ করবে, তাহলে এটা 17 মিটার হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এখানে যে আয়তাকার জমি তার দৈর্ঘ্যটা আছে 25 মিটার আর প্রস্থটা হচ্ছে 17 মিটার। এটা আগে আমরা এখানে লিখে নেব, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা লিখব যে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে 2.5, এর সাথে তুমি একটা 10 গুণ করে নাও। ওকে, তাহলে কত হবে 25 মিটার।
ডেকামিটারে ছিল, তার সাথে একটা 10 গুণ করে আমি মিটার করে নিলাম। আয়তাকার জমির প্রস্থ এটি কত হবে? দেখো প্রস্থ কত ছিল 1.7 ডেকামিটার, এর সাথে একটা 10 গুণ করে দাও, তাহলে কত হবে 17। তাহলে এই যে অরিজিনাল যে জমিটা তার দৈর্ঘ্য প্রস্থ আমরা মিটারে নির্ণয় করলাম। এবার দেখো বাইরে যে রাস্তা সমেত যে জমিটা রয়েছে তার আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, কারণ এই বাইরে দিয়ে কিন্তু বেড়াটা দেওয়া হয়েছে। এবার তুমি এটা পাবে কি করে? দেখো এখান থেকে এইটুকুনি, দেখো এখান থেকে এইটুকুনি কত? এটা হচ্ছে 25 মিটার, এখান থেকে এতটা হচ্ছে 25, আর এখান থেকে এটা হচ্ছে 5 মিটার চওড়া, এখান থেকে এইটুকুনি হচ্ছে 5 মিটার চওড়া, এবার এখান থেকে এটা হচ্ছে 5 মিটার চওড়া। তাহলে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে যদি এইটুকুনি যদি আমি যুক্ত করে দিই তাহলে পুরো এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাবো, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এটা হচ্ছে 25, তার সাথে এদিকে 5 যোগ করবো, তাহলে 30, আর এদিকে 5 যোগ করবো, তাহলে কত হবে 35। তাহলে পুরো এটা কত পাবো? 35 পাবো। তাহলে এটা কি লিখবো? এটা লিখবো রাস্তা সমেত জমির দৈর্ঘ্য। এটা দৈর্ঘ্য, কিন্তু কি রাস্তাটাকে ধরে, এই রাস্তাকে ধরে তারপরে এটা দৈর্ঘ্যটা হয়েছে, তাহলে লিখবো এখানে রাস্তা সমেত জমির দৈর্ঘ্য। রাস্তা সমেত আয়তাকার জমির রাস্তা সমেত আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে? দেখো এখান থেকে এইটুকুনি কত ছিল? 25 ছিল, তার সাথে যোগ হবে কত? এদিকে 5 এদিকে 5, মানে 5 মিটার যোগ হবে 2 দিকে, তাহলে 5 গুণ 2, তাহলে 5 মিটারটা যোগ হচ্ছে 2 দিকে, তাহলে 2 গুণ করেছি, তাহলে এখানে মিটার লিখো। তাহলে 25 আর 10 কত? 35। তাহলে এখান থেকে এটা পুরোটা পেলাম কত? 35। এবার আমাকে প্রস্থটা জানতে হবে, এখান থেকে এটা জানতে হবে, কারণ পরিসীমা তাহলে আমি নির্ণয় করতে পারবো। এবার লিখবো রাস্তা সমেত আয়তাকার জমির প্রস্থ। রাস্তা সমেত আয়তাকার জমির প্রস্থটা কী করে পাবে? দেখো এখান থেকে প্রস্থটা কত ছিল জমির? 17 মিটার, যোগ তার সাথে যোগ হবে কত? এইদিকে 5, দেখো এটাও 5 মিটার চওড়া ছিল, এখান থেকে এটা 5 আর এখান থেকে এটা 5, তাহলে এখান থেকে এটা আর এখান থেকে এটা যোগ করলে পুরো এখান থেকে এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি এটা পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তাহলে 5 গুণ 2, 5 মিটার যোগ হচ্ছে 2 সাইডে, তাহলে যখন 2টা গুণ করলাম, তাহলে 17 আর 5 দুগুণে 10 কত হয়? 27 মিটার। তাহলে তোমরা বুঝতে পারলে রাস্তা সমেত আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কী করে নির্ণয় করলাম? 35 মিটার আর হচ্ছে 27 মিটার, বুঝতে পেরেছো? এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাস্তা সমেত আয়তাকার জমির কী নির্ণয় করব? পরিসীমা নির্ণয় করব, কারণ এখানে কী দেওয়ার কথা বলা হয়েছে? বেড়া দেওয়ার কথা বলা। প্রতি মিটারে 14 টাকা হিসাবে রাস্তার বাইরে চারপাশে বেড়া দেবে, বেড়া মানে হচ্ছে পরিসীমা। তাহলে দেখো এই অংশটা আমি মুছে দিচ্ছি, 35 আর 27 হয়েছে এটা, ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখবে এবার যে অতএব রাস্তা সমেত আয়তাকার জমির দেখো রাস্তা সমেত আয়তাকার জমির আমরা পরিসীমা নির্ণয় করব, কারণ বেড়া দেওয়ার কনসেপ্ট এখানে এসেছে। তাহলে পরিসীমা রাস্তা সমেত আয়তাকার জমির পরিসীমা কত হবে? পরিসীমা সূত্রটা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বেশ সূত্রটা লেখো এখানে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে 2 যেমন আছে বাইরে রেখে দাও, এখানে কিছু চিহ্ন না মানে গুণ আছে, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 35 পেয়েছি, প্লাস প্রস্থটা কত পেয়েছি? এটা 27 পেয়েছি, তাই না? 27, এখানে কি লিখবে? মিটার লিখবে। তাহলে দেখো 2 যেমন আছে এখানে রেখে দাও, গুণ এই 35 আর 27 সঙ্গে যোগ করো, তাহলে 7 আর 5 কত হয়? 12 আর 2, 7 আর 5 যোগ করলে 12 আর 2 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 62। তাহলে 62 সাথে 2 গুণ করলে কত হবে? 2 2 4 আর 6 2 গুণে কত? 12, বুঝতে পেরেছি? তাহলে 124 মিটার। অর্থাৎ এই যে বাইরের রাস্তা সমেত যে আমি আয়তাকার জমিটা পেলাম এর পরিসীমাটা কত? এর মাপটা হচ্ছে কত? 124 মিটার। এবার দেখো প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারধারে বেড়া দেবে। প্রতি মিটার, দেখো প্রতি মিটার বলতে 1 মিটার, প্রতি মিটার কথা অর্থ হচ্ছে 1 মিটার। মনে করো নাও এই যে বাইরে যে জমিটা রয়েছে তার এইটা হচ্ছে পরিসীমা বরাবর এই বরাবর রাস্তাটা মানে বেড়াটা দেবে, তাহলে এখান থেকে এইটাকে মনে করো নাও 1 মিটার। সাপোজ ধরো না প্রতি মিটার বলতে 1 মিটারকে বোঝানো হচ্ছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 মিটার। এটা যদি 1 মিটার হয়ে থাকে তাহলে এখান থেকে এইটুকুনি এই 1 মিটার বেড়া দিতে 18 টাকা খরচ হয়, বুঝতে পেরেছো? 1 মিটারের জন্য যদি 18 টাকা খরচ হয়
তাহলে এরকমভাবে 2 মিটারের জন্য 36 টাকা খরচ হবে, 3 মিটারের জন্য 54 টাকা খরচ হবে। এইভাবে করতে করতে পুরো 124-এর জন্য, মানে 124 মিটার জায়গাটা, পুরো জায়গাটা হচ্ছে 124, তাহলে তার জন্য কত খরচ হবে? তাহলে আমরা কি করব? তাহলে আমরা 18 সাথে 124 গুণ করে দিতে পারি, কিংবা তুমি ঐকিক নিয়মে ভেঙে নিতে পারো। তুমি এইরকমভাবে লিখতে পারো যে প্রতি মিটার 18 টাকা খরচ, মানে 1 মিটারে খরচ কত? 18 টাকা। তাহলে এখানে লিখবো যে 1 মিটার বেড়া দিতে খরচ কত? 1 মিটার বেড়া দিতে খরচ 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 18 টাকা। কিন্তু আমাকে কত মিটার বেড়া দিতে হবে? 124 মিটার বেড়া দিতে হবে, কারণ বাইরের পুরো জায়গাটা আমি 124 মিটার পেয়েছি। তাহলে 124 মিটার বেড়া দিতে খরচ, 124 সাথে 18টা গুণ করে দেবো। এখানে টাকা লিখবে, মিটার লিখবে না, কারণ টাকাতে উত্তর আসবে, কারণ টাকা চেয়েছে। তাহলে গুণ করে দেবো 124 সাথে 18কে যদি গুণ করে, তাহলে তুমি কত পাবে? 18 সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 18 72, 72-এর 2 হাতে থাকলে কত? 7, 8 দুগুণে 36, 36 আর সাথে কত হয়? 43, আর 43-এর 3 হাতে থাকলে 4, 18কে 18, 8 4 কত? 22, তাহলে 2232 টাকা। বুঝতে পেরেছ? তাহলে এটি হয়ে গেল 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা দেখে নেব পরের অঙ্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝবে, তারপরে কিন্তু অঙ্কটা করবে। দেখো, অঙ্ক করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, মেন হচ্ছে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজে তুমি অনায়াসে করতে পারবে, তোমাকে মুখস্থ করতে হবে না। পরীক্ষার হলে ঠান্ডা মাথায় সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখব কোষে দেখি 15.1, পেজ নম্বর 220। দেখো, আমি তোমাদের যেহেতু সম্পূর্ণ জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে এখানে আমি 1 নম্বর থেকে কিন্তু শুরু করছি। তোমরা চাইলে কিন্তু 3 নম্বর থেকে করতে পারো, কিন্তু তোমরা এখানে যে অঙ্কগুলো রয়েছে 2 দাগের, 1 দাগের, এগুলো যদি তোমরা করো, তোমাদের এখানে এই পরবর্তী যে 3 4 5 6 এই অঙ্কগুলো করতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন হতে হবে, সেটা কিন্তু তোমাদের হতে হবে না। কারণ দেখো, এখানে ছবিগুলো দেওয়া আছে ঠিকই, পরীক্ষায় সম্ভাবনা খুবই কম, কিন্তু এখানে যে লেখা অঙ্কগুলো রয়েছে না, সেই লেখা অঙ্কগুলো পড়ে কিন্তু এই রকমের ছবি তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? মনে করো এমন কিছু লেখা আছে, কন্ডিশন দিয়েছে, সেইগুলোকে তুমি যদি আঁকো, তাহলে মনে করো এরকম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তো তোমাকে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এইগুলো তোমাকে জেনে নিতে হবে যে এইগুলো কী করে হয়। তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে এখানে। তুমি যদি এগুলো ভালো করে বুঝতে পারো, লেখা অঙ্ক কিন্তু খুব সহজে তুমি করতে পারবে। দেখো 1 নম্বর অঙ্কে কী বলেছে? ওর অঙ্কে এখানে বলা হয়েছে যে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখে। দেখো, এখানে কামালদের একটা বাগান আছে, এই বাগানের সাথে দেখো এখানে একটা বারান্দা রয়েছে, এবং এখানে একটা পড়ার ঘর রয়েছে। এই বারান্দা, দেখো এখানে বারান্দা, এটা হচ্ছে বারান্দাটা, দেখো আয়তাকার চিত্রের মতো দেখতে, আয়তাকার। এটা এর প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে এটা দেখো 5 মিটার প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে এটা হচ্ছে 5 মিটার, এখান থেকে এটা দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। দেখো এখান থেকে এটা 10 লেখা আছে এখানে, এখান থেকে এটাও তাহলে কত হবে? 5 হবে, কারণ এটা 5 হলে এটাও 5 হবে। এবার দেখো এখানে পড়ার ঘর আছে, পড়ার ঘরটা এখান থেকে এইটুকুনি দেখো কত? 6 মিটার, আর এখান থেকে এটা কত হবে? এটা তো 5ই রয়েছে, তাহলে এটাও একটা পড়ার ঘরটাও আয়তাকার পড়ার ঘর রয়েছে। তাহলে দেখো এখান থেকে 3টি অঙ্ক তোমাকে সমাধান করতে হবে। দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে? 1 নম্বর অঙ্কে বলেছে যে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এই হচ্ছে কামালদের বাগান। দেখো কামালদের বাগানের 2 সাইডে দৈর্ঘ্য দেখো দেওয়া আছে। এই সাইডটা দেখো এখানে লেখা আছে কি 20 মিটার, আর এখান থেকে এই সাইডটা দেখো এটা হচ্ছে 20 মিটার। তাহলে এটা 20 হলে এটাও 20 হবে, এটা 20 হলে এটা 20 হবে। তার মানে 4টা বাহু দৈর্ঘ্য আমি সমান পাচ্ছি। তার মানে আমি বুঝতে পেরেছি যে কামালদের যে বাগানটা রয়েছে সেটা বর্গাকার বাগান। বুঝতে পেরেছো? তার জন্য এর প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য সমান। তাহলে বর্গাকার বাগান বা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী করে নির্ণয় করি? বাহু গুণ বাহু। তাহলে এখানে লিখবো আমরা কামালদের বাগানের ক্ষেত্রফল। কামালদের বাগানের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। কেন বাহু গুণ বাহু লিখছি? কারণ কামালদের যে বাগানটা সেটি বর্গাকার বাগান, বর্গক্ষেত্রের মতো দেখতে। ঠিক আছে, তার জন্য বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফলের সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তাহলে বাহু কত আছে? 20, তাহলে 20 গুণ 20। আর আমরা কী বলেছিলাম? ক্ষেত্রফল নির্ণয় করার সময় বর্গ কথাটা লিখতে হবে। এবার দেখো এখানে যেটা দেওয়া আছে বাহুগুলো, সেটা মিটার আছে না সেমি আছে? মিটার আছে, তাহলে মিটার লিখবে, বর্গ মিটার। ওকে, তাহলে 20 গুণ 20, 20 20 কত হয়? 400 হয়। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বসিয়ে দাও, 400
বর্গ মিটার। তাহলে এ হয়ে গেল একের দাগের একেরটা, বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নেবো কি 2 নম্বর। দেখো এই ছবি থেকে তোমাকে 2 নম্বর কি অঙ্ক জানতে চাইছে এখান থেকে, যে প্রতি বর্গ মিটারে যদি 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে? বারান্দা, এই দেখো বারান্দা, এখানে বারান্দা দেখো দৈর্ঘ্য প্রস্থ দুটো দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে কত 5। তাহলে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে, দেখো মেঝে মেরামত করবে, তাহলে মেঝে মেরামত করা, টাইলস বসানো, এগুলো নির্ণয় করার জন্য আমরা কী ব্যবহার করব? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমাকে জানতে হবে এই বারান্দা এর ভেতরে কতটা অঞ্চল রয়েছে, কতটা জায়গা রয়েছে, আর এটা আমরা কী করে নির্ণয় করব? ক্ষেত্রফল। তাহলে তোমাকে বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে কামালদের বারান্দার মেঝের ক্ষেত্রফল কী করে নির্ণয় করবে? দেখো এটা যেহেতু একটা আয়তাকার চিত্র, কারণ এই দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দুটো আলাদা আলাদা মাপে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করবে এখানে। তাহলে দৈর্ঘ্যটা কত 10, প্রস্থটা কত 5, তাহলে 5 10 কত হয় 50 হয়, 5 10 50। আর আমরা জানি ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়, বর্গ লিখবে, আর একক কী আছে মিটার, তাহলে মিটার। তাহলে 50 বর্গ মিটার। তাহলে কামালদের বারান্দার মেঝের ক্ষেত্রফলটা কত পেলে? 50 বর্গ মিটার। কিন্তু এটা তো জানতে চাইনি, বলেছে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ পড়বে। এই যে বারান্দা ছিল, এই বারান্দা যদি 1 বর্গ মিটার জায়গা হয়, মনে করো এখান থেকে এই যে আমি খোপ করলাম এখানে একটা, মনে করো না এইটুকুনি জায়গা হচ্ছে 1 বর্গ মিটার। যদি 1 বর্গ মিটার তুমি জায়গা মেরামত করো, তার জন্য খরচ হয় কত 30 টাকা। কিন্তু জায়গাটা, পুরো জায়গাটা আমি কত বর্গ মিটার পেয়েছি? 50 বর্গ মিটার পেয়েছি। তাহলে একে যদি 30 টাকা খরচ হয়, 50 সাথে অনেক বেশি হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রতি বর্গ মিটার কত অর্থ হচ্ছে 1 বর্গ মিটার। তাহলে এখানে লিখবো আমরা 1 বর্গ মিটার মেরামত করতে 1 বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ, 1 বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ কত? 30 টাকা। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমার কত বর্গ মিটার জায়গা? এটা 50 বর্গ মিটার জায়গা। তাহলে 50 বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ কত? এই 30-এর সাথে 50টা কী করে দেবে? গুণ করে দেবে। তা তোমরাই বলো, এখানে 3-এর সাথে 5কে গুণ করলে কত? 5 3 15, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আছে, বসিয়ে দাও। তাহলে এত টাকা, তাহলে 1500 টাকা। এই বারান্দাটা যে মেঝে রয়েছে সেটা মেরামত করতে 1500 টাকা খরচ হবে। তাহলে বুঝতে পারলে তোমরা যে অঙ্কগুলি কী করে হচ্ছে। এবার দেখো এখান থেকে 3 নম্বর যে অঙ্কটি দিয়েছে সেটি আমি এবার সমাধান করব। দেখো এগুলো আমি মুছে দিচ্ছি। এখান থেকে 3 নম্বর অঙ্ক বলেছে, 3 নম্বর অঙ্কে বলা হয়েছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে, এরকম পড়ার ঘর, এখানে ছোট্ট বারে এখানে পড়ার ঘরেটা, এখান থেকে এটা তো আমরা জানি কত, এখান থেকে এটা এই দেখো 5, এই বরাবর আসছে এটা 5, আর এখান থেকে এই মাপটা বলে দিয়েছে, প্রস্থ কিন্তু 5 আর দৈর্ঘ্যটা কত 6 মিটার। তাহলে টালি বসাতে চাই, এবং প্রতিটি টালি যদি 25 সেমি × 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। দেখো টালি বসানো, ঘরের মেঝে মেরামত করা, এইগুলো কিন্তু দেখো টালি কতটা জায়গাতে বসবে? এই ভেতরটাতে পুরো টালি বসাবে। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে বসাবে, তাহলে কতটা ক্ষেত্রফলের উপর বসাবে? তাহলে ক্ষেত্রফলটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। এখান থেকে পড়ার ঘরের ক্ষেত্রফল তোমাকে জানতে হবে। দেখো, এবং পড়ার ঘরের আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি। তাহলে এখানে লিখব পড়ার ঘরের ক্ষেত্রফল। পড়ার ঘরের ক্ষেত্রফল কত? 6 × 5, কারণ 6 এখান থেকে এটা আছে 6, আর এখান থেকে এটা কত? এখান থেকে এটা বা এখান থেকে এটা কত? দেখো 5, তাহলে এখানে লিখবে 5। তাহলে কত? 5 6 কত? 30 বর্গ মিটার। তাহলে পড়ার ঘরের ক্ষেত্রফল কত পেলাম? 30 বর্গ মিটার। তাহলে এই যে জায়গাটা, ফাঁকা জায়গাটা ভেতরে রয়েছে, এটা হচ্ছে কত? 30 বর্গ মিটারের জায়গা। এবার এখানে যে টাইলসগুলো বসানো হবে, সেই টাইলসের একটা টাইলসের মাপ ওরা বলে দিয়েছে 25 × 25 সেমি। দেখো সেমিতে দেওয়া আছে, এটা 25 × 25, মানে এই সাইডটা 25, এই সাইডটা 25, তার মানে সব বাহুগুলো সমান। এটা সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হলে কি হয়? সেটা বর্গক্ষেত্র হয়। তাহলে এটি বর্গক্ষেত্র, টাইলসগুলো বর্গাকার। তাহলে একটা টাইলসের ক্ষেত্রফল কত পাবো? এটার সাথে এটা গুণ করলে পেয়ে যাবো আমি।
তাহলে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি পুরো ক্ষেত্রফলটাকে যদি ভাগ করি, বুঝতে পেরেছো, তাহলে আমি এর মধ্যে কতগুলো টাইলস লাগবে সেটা আমি নির্ণয় করতে পারবো। দেখো যদি বলা হয় একটা টাইলসের ক্ষেত্রফল, মনে করো এখনটা টাইলস আমি নিয়ে এসেছি বাজার থেকে, একটা টাইলসের ক্ষেত্রফল মনে করো না 20 বর্গমিটার, ওকে, আর আমাকে 100 বর্গমিটার জায়গাতে আমাকে এই টাইলসগুলো বসাতে হবে। তাহলে কতগুলো টাইলস লাগবে? তাহলে মোট ক্ষেত্রফলকে আমি যদি 20 একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? 20 পাঁচে কত? 105টা টাইলস লাগবে, কারণ একটা টাইলসে 20 বর্গমিটার জায়গা নেবে, দুটো টাইলসে 40 বর্গমিটার, তিনটাতে 60, চারটাতে 80, পাঁচটাতে তাহলে 100 কভার করে দেবে। একই রকমভাবে এখানে যে পুরো ক্ষেত্রফলটা পেয়েছি সেটাকে যদি আমি একটা টাইলের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে মোট টাইলস বা টাইলের সংখ্যা আমি নির্ণয় করতে পারবো। এবার দেখো কোয়েশ্চেন হচ্ছে এখানে টালির ক্ষেত্রফল কিন্তু এখানে 25 × 25 সেমিতে দেওয়া আছে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা পেয়েছি ঘরের 30 বর্গ মিটার, এটাকে তুমি বর্গ সেমিতে কনভার্ট করো না, তাহলে তোমার সুবিধা হবে। 30 বর্গ সেমি, 30 বর্গ মিটারকে তুমি সেন্টিমিটার নিয়ে যাও, তাহলে বর্গ মিটারকে যদি আমি বর্গ সেমিতে নিয়ে যাই তাহলে কী পাবো? দেখো আমরা জানি মিটার, তারপরে ডেসি হয়, তারপরে সেন্টি বা সেমি হয়। তাহলে মিটার থেকে ডেসি একটা ঘর, ডেসি থেকে সেমি, তারপরে দুটো ঘর হচ্ছে, আর ডান দিকে যাচ্ছে তাহলে কী হবে? এখানে 10, এখানে 10, একটা ঘর 10 করে, তাহলে 10 10কে কত হয়? 100 গুণ করতে হবে তোমাকে। তাহলে 30 তার সাথে যদি আমি একটা 100 গুণ করি, কিন্তু এখানে যেহেতু বর্গ কথাটা লেখা আছে তাহলে আরও দুটো শূন্য তোমাকে এক্সট্রা নিতে হবে, বর্গ জন্য আরও দুটো এক্সট্রা, বুঝতে পেরেছো? 2 ঘর গ্যাপ মানে 100, কিন্তু আর বর্গ কথাটা লেখা আছে বলে আরও দুটো শূন্য নিলাম, তাহলে এটা কিন্তু এখন বর্গ সেমি হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে 30 গুণ 10,000 বর্গ সেমি হলো এই ঘরটার ক্ষেত্রফল, যেটা 30 বর্গমিটার ছিল সেটাকে সেমিতে আমি কনভার্ট করে নিচ্ছি বর্গ সেমি। এবার লিখবো মোট টালির সংখ্যা, একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, মোট টালির সংখ্যা। দেখো মোট টালির সংখ্যা তুমি কি করে পাবে? এই দেখো পুরো পড়ার ঘরের ক্ষেত্রফল কত? 30 গুণ 10,000, বুঝতে পেরেছো? দেখো 30 গুণ 10,000 নিয়েছি এখানে আমি, এবারকে ভাগ করে দেবো একটা টালির ক্ষেত্রফল দিয়ে, একটা টালির ক্ষেত্রফল কত? 25 গুণ 25 এই মাপের। এবার দেখো কাটাকাটি করো একটু, 5 দিয়ে কাটো, 5 6 কত? 30, 5 5 25, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 20 100, একটা দুটো শূন্য আছে এখানে বসাও। এবার এটাকে 25 দিয়ে কাটো, 25 8টা কত হয়? 200, একটা শূন্য 80, তাহলে 6 গুণ 80, তাহলে 6 কত? 48, একটা শূন্য, তাহলে 480টি। তাহলে এই পড়ার ঘরটাকে যদি আমি 25 × 25 সেমি মাপের টালি দিয়ে যদি ভরতে চাই তাহলে আমার 480টি টালি লাগবে। তাহলে এই হয়ে গেল একের দাগের 3টি অঙ্কের সমাধান, ঠিক আছে? এবার আমরা দেখে নেব 2-এর দাগের অঙ্কগুলি। দেখো দেখো এবার আমরা দেখে নেব 2-এর দাগে। দেখো 2-এর দাগের অঙ্ক বলেছে নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো 2-এর দাগের 1, দেখো 2-এর দাগের 1-এ কি বলা হয়েছে? এখানে একটা ছবি আছে, বেশ ছবিটা আমি ডান দিকে করছি। দেখো দেখো এবার আমরা দেখে নেব 2-এর দাগের 1-এর অঙ্কটি। দেখো 2-এর দাগের অঙ্কগুলিতে বলেছে যে অংশগুলোতে রং করা আছে রঙিন অংশ, যেগুলো রঙিন অংশ, দেখো এখানে আমি লাল কালি দিয়ে মার্ক করেছি, সেই অংশটা তোমাকে ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে হবে। প্রত্যেকটা 2-এর দাগের যতগুলো এখানে চিত্র আছে, যেখানে যেখানে কালার করা আছে, যে অংশটা রঙিন সেই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে, পুরোটা নয় কিন্তু। দেখো এই ধরনের অঙ্কের সমাধান তোমরা কী করে করবে? দেখো
আমাকে এই যে লাল কালি দিয়ে যেটা আমি মার্ক করেছি, এটা যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে তুমি কি করবে? তোমাকে সর্বপ্রথমে যে আমি কালো কালি দিয়ে যেটা রয়েছে বাইরে পুরো এই বড়, এখানে দেখো দুটো আয়তক্ষেত্র রয়েছে, এই বাইরে পুরো একটা আয়তক্ষেত্র আর ভেতরে দেখো একটা ছোট্ট আয়তক্ষেত্র। এই পুরো আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল থেকে যদি আমি ছোটোটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করে দিই তাহলে আমার এই ফাঁকা জায়গাটা পুরো থাকবে। বুঝতে পেরেছো? এবার দেখো পুরো এই যে বাইরে বড় যে আয়তক্ষেত্রটা তার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 মিটার। আর এই পুরো বাইরের যে আয়তক্ষেত্রটা তার দেখো প্রস্থ দেওয়া আছে কত? 8 মিটার। তাহলে আমি এখানে লিখবো কি? এখানে আমি আগে লিখবো যে রঙিন অংশ সমেত যে আয়তাকার চিত্রটা রয়েছে, রঙিন অংশকে ধরে দেখো বাইরে যেটা রয়েছে এটা, তাহলে এটা লিখবো রঙিন অংশ সমেত আয়তাকার চিত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তার দৈর্ঘ্য গুণ প্রস্থ করবো। দেখো ভালো করে বোঝো, বাইরের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এই যে বাইরের অংশটা এটার কিন্তু ক্ষেত্রফল তোমাকে বলে দেওয়া আছে, এই সরি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। 12 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত? 8 মিটার। তাহলে এটার আগে ক্ষেত্রফলটা তুমি নির্ণয় করো। তাহলে এখানে লিখবো রঙিন অংশ সমেত, কারণ এটা রঙিন অংশটাকে ধরে করা হয়েছে, তাহলে রঙিন অংশ সমেত লিখছি আমি, রঙিন অংশ সমেত আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 12 মিটার এবং প্রস্থ কত? প্রস্থটা হচ্ছে দেখো এখান থেকে এটা কত? 8 মিটার। এটা কিন্তু ছবির দুই সাইডে কিন্তু এগুলো লেখা আছে, ওকে, মিটারে আছে। এবার দেখো তাহলে এই রঙিন অংশ সমেত বাইরের যে পুরো বড় আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফলটা কী হবে? অতএব লিখব ক্ষেত্রফল রঙিন অংশ সমেত রঙিন অংশ সমেত, দেখো এখানে লিখি আয়তাকার ক্ষেত্রের রঙিন অংশ সমেত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তাহলে রঙিন অংশ সমেত বলতে পুরোটার ক্ষেত্রফল বের করতে চাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত? 12, প্রস্থটা কত? 8, তাহলে 8 12 কত হয়? 96, 96 বর্গ মিটার। দেখো পুরোটা, এই পুরোটার মানে ভেতরে যতটুকু অংশ রয়েছে লাল এবং এই ফাঁকা জায়গা পুরোটাকে ধরে আমি ক্ষেত্রফল পেয়েছি কত? 96 বর্গ মিটার। এবার দেখো, এবার এটার যদি ক্ষেত্রফলটা আমি বাদ দিতে পারি, এই যেটা আমি কালো কালি দিয়ে মার্ক করলাম, এবার এটা যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এর আমার এখান থেকে একটা দৈর্ঘ্য লাগবে, এই দৈর্ঘ্যটা লাগবে এবং এখান থেকে প্রস্থ আমাকে জানতে হবে। এবার দৈর্ঘ্যটা পাবো কী করে? দেখো বলে দিয়েছি এই রঙিন অংশটা কতটা চওড়া, এখান থেকে এতটা কতটা চওড়া, এখান থেকে কতটা? 3। দেখো এখান থেকে এটাও 3। তাহলে এখান থেকে আমি লিখবো যে রঙিন অংশ বাদে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হবে। দেখো রঙিন অংশটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে রঙিন অংশ বাদে রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দেখো এখান থেকে নিয়ে এতটা পুরোটা কত ছিল? পুরোটা ছিল 12, এখান থেকে এতটা পুরোটা 12, আর এখান থেকে এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো এটা বাদ চলে যাবে, এখান থেকে এটা তো এই পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত, তাহলে এখান থেকে এটা তো 3, তাহলে পুরো 12 থেকে যদি তুমি 3 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 9 পাবো। তাহলে এখানে লিখবো আমি 12 - 3 সমান 9 মিটার। বুঝতে পারলে? তাহলে রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পেলে? 9 মিটার। আর রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের প্রস্থটা তুমি কত পাবে? দেখো এখান থেকে নিয়ে পুরো বাইরেরটা দেখো পুরোটা কত ছিল? 8 ছিল, তার মধ্যে এখান থেকে এইটুকুনি, দেখো এখান থেকে এইটুকুনি, এখান থেকে এইটুকুনি কত? এখান থেকে এটা হচ্ছে 3, তাহলে পুরো 8 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে? 8 পড়ে থাকবে, এই সরি 5 পড়ে থাকবে। তাহলে 8 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 5, তাহলে 5 মিটার। তাহলে দেখো এই যে এখানে যে ভেতরে যে আয়তক্ষেত্রটা রয়েছে এর দৈর্ঘ্য কত পেলাম? 9, আর প্রস্থটা কত পেলাম? এখান থেকে এটা পেলাম 5। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা যদি আমি বের করে দিই তাহলে দেখো এই লাল অংশটা পড়ে থাকবে, রঙিন অংশটা, তাহলে এর ক্ষেত্রফলটা তুমি সহজে নির্ণয় করতে পারবে। তাহলে রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল,
কী করে নির্ণয় করবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দাও, 9 গুণ 5, 5 9 কত? 45 বর্গমিটার। তাহলে এই জায়গাটা হচ্ছে 45, আর পুরোটা এটা এবং লাল সব ধরে কত? সব ধরে হচ্ছে 96। তাহলে এই পুরোটা থেকে যদি আমি এই 45 বাদ দিয়ে দিই, তাহলে আমি এই রঙিন অংশের ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে তুমি লিখবে এবার যে রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল তুমি কী করে নির্ণয় করবে? এই 96 থেকে বাদ দিয়ে দেবে কত? 45। পুরো বড়টা থেকে ছোটোটা বাদ। তাহলে দেখো কত হচ্ছে? 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1 হয়। আর হচ্ছে 9 থেকে 4 চলে গেলে 5, 51। তাহলে 51 বর্গমিটার। তাহলে রঙিন অংশ, এই যে রঙিন অংশটা রয়েছে এর ক্ষেত্রফল কত? 51 বর্গমিটার। বুঝতে পেরেছো? দেখো এই 45 আর এই অংশটুকু 51 আবার যোগ করে দাও। দেখো এখান থেকে এটা কত? এখান থেকে এটা হচ্ছে কত? 45। আর এই লাল অংশটা কত পেলাম? 51। তাহলে এটাকে আর এটাকে যোগ করে দেবো, পুরোটা পেয়ে যাবে। পুরোটা কত হয়ে যাবে? তাহলে আবার 96 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল 1 নম্বর রঙিন অংশের ক্ষেত্রফল।